আজ থেকে বছর 23 আগে বেলাদির বিয়ে হয় হুগলির একটা সম্ভ্রান্ত পরিবারে। যে পরিবারে যথেষ্ট টাকা পয়সা ছিল, পরিবারের মানুষেরা যথেষ্ট শিক্ষিত ছিল। বেলাদি প্রথম বিয়ে হয়ে আসে সেই বাড়িতে। তো বিয়ের 5-6 দিন পরে হঠাৎই খুব ভোরবেলা এক ভিখারিনী আসেন ওনাদের বাড়িতে। সেই ভিখারিনী ভিক্ষে চাইতে আসেন এবং বেলাদির শাশুড়িমা ভাবলেন যে খুব ভোরবেলা কেউ ভিক্ষে চাইতে এসেছে। প্রথমে একটু বিরক্তই হন, কিন্তু তারপরে ভাবলেন যে না, বাড়িতে নতুন বউ এসছে, বিয়ে দিয়েছি ছেলের, তো এনাকে খালি হাতে ফেরাবো না। তো সেই কথা চিন্তা করে বেলাদির যিনি শাশুড়িমা ছিলেন তিনি কিছু চাল, আলু আরও 2-1 রকমের সবজি সব কিছু দিয়ে একটা থালা সাজান এবং সেই থালাটা বেলাদির হাতে দিয়ে বলেন যে বাইরে যিনি ভিখারিনী এসেছেন তাকে যেন তিনি এটা দিয়ে আসেন। তো বেলাদি বাড়ির নতুন বউ, তিনি শাশুড়ি মায়ের কথা শুনে সেই থালা সমেত সেই জিনিসগুলো নিয়ে বাইরে যান এবং একজন বৃদ্ধা ভিখারিনী সেই সময় তাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তো তিনি তার ঝুলিটা বাড়িয়ে দেন এবং বেলাদি খুবই ভক্তিপূর্ণভাবে সেই ভিক্ষেটি দান করেন। দান করার পরে বেলাদির ওই ভদ্রমহিলাকে দেখে এতই ভালো লাগে, উনি বলেন যে আপনি কি কিছু খেয়েছেন সকাল থেকে? আপনি কিছু খাবেন? এখন তো অনেক ভোরবেলা, আপনার কি রাতে আদৌ কিছু খাওয়া হয়েছে? তো তখন ওই যে বয়স্ক যে ভদ্রমহিলাটি ছিলেন, তো তিনি মাথা নাড়ান যে তিনি কিছু খাননি। তো তখন বেলাদি বলেন আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসছি। এই বলে বেলাদি নিজের ঘরে যায় এবং ওনার শাশুড়িমা তখন অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিল। বেলাদি নিজের ঘরে আসেন এবং ওনার ঘরে কিছু মিষ্টি আর ফল ছিল। তো ওই যে বয়স্কা যে ভদ্রমহিলা যিনি ভিক্ষে করছিলেন তাকে দেখে বেলাদির এতই মায়া লাগে, তিনি ওই মিষ্টি আর একটু ফল ওনাকে দেন এবং বলেন যে আপনি ভালো করে খান এবং তার সাথে ওনাকে 1 গ্লাস জলও দেন। সেই বয়স্কা ভিখারিনী তিনি তো এটা পেয়ে খুব খুশি, তিনি মিষ্টি খান এবং একটা ফলও খান এবং বাকি ফলটা রেখে দেন নিজের ঝুলিতে এবং তিনি খুব তৃপ্তি পান সকাল সকাল এই জল মিষ্টি খেয়ে। তো তিনি অত্যন্ত খুশি হয়ে, প্রসন্ন হয়ে বেলাদিকে একটা অদ্ভুত রকমের আশীর্বাদ করেন। যেই আশীর্বাদটা মানে উনি যে বেলাদি ভাবতে পারেনি যে ওনাকে ওরকম একটা কিছু আশীর্বাদ হিসেবে এই ভদ্রমহিলা দেবেন কিছু। ওনার মাথায় হাত রাখেন এবং মাথায় হাত রেখে বলেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি বলে একটা এমন কথা বলেন যেটা শুনে না বেলাদি পুরো চমকে যায়। ঠিক আছে, যাই হোক, তো সেই কথাটা, সেটা কি আশীর্বাদ করছে সেটা আমি আপনাদেরকে এই এপিসোডে অবশ্যই বলবো, এটা নিয়েই পুরো ঘটনাটা। কিন্তু এই আশীর্বাদ পাওয়ার পরে বেলাদির জীবন কিন্তু সম্পূর্ণ রকমভাবে চেঞ্জ হয়ে যায়। বাড়ির নতুন বউ, সদ্য বিয়ে হয়ে এসেছে, কিন্তু তার জীবনটা কিন্তু একটা অন্য রকম মোড় নেয়। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলবো। তো আমি রিকোয়েস্ট করছি আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে। এটা সত্যিকারেরই একটা কিন্তু অন্য রকমের একটা ভয়ের ঘটনা। কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ওই ঘটনাগুলো যদি আর অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যারা যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। তো
তবে ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন যে সেই ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে, ঘটনা যেন প্রচারযোগ্য হয় এবং ঘটনাটায় কোনোরকম কোনো বিদ্বেষমূলক ব্যাপার যেন না থাকে। আর আমাদের চ্যানেলের ঘটনা কিন্তু ছোট থেকে বড় সকলের শোনার জন্য, তো সেই কথাটা মাথায় রেখেই অবশ্যই ঘটনা পাঠাবেন। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা হুগলি থেকে বেলাদি লিখে পাঠিয়েছেন। ওনার আসল নাম বেলা নয়, তো ওনার বিয়ের পরে ওনার শ্বশুরবাড়ি থেকে ওনার নাম বেলা দেওয়া হয়েছিল, তো সেই জন্যই উনি, যেহেতু এটা ওনাদের একটা পারিবারিক ঘটনা, তো সেই জন্য ওনার আসল নামটা উনি একটু হাইড রাখতে বলেছেন। তো এই ঘটনাটা বলার সময় আমি আপনাদের সামনে ওনাকে বেলাদি বলেই সম্বোধন করছি। উনি ঘটনাটা পুরোটাই লিখেছেন এবং তারপর রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে বলি, তো আমি অবশ্যই সেই চেষ্টা করছি। প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আজ থেকে প্রায় 23 বছর আগে বেলাদির বিয়ে হয়। বেলাদির যখন বিয়ে হয়েছিল ওনার বয়স ছিল মাত্র 17। তো 17 বছর বয়সেই একটা ভালো সম্বন্ধ ওনার বাড়িতে আসে, মানে ওই 15-16 থেকে ওনার বাড়িতে সম্বন্ধ আসা শুরু হয়ে গেছিল। তো 17 বছর বয়সে যখন এই সম্বন্ধটা আসে তো ওনার বাড়ি থেকে ঠিক করে যে আর কয়েক মাস পরে তুমি 18 বছর হয়েই যাবে, তো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যাক। তো বেলাদির অতটাও ইচ্ছে ছিল না, ওনার আরও পড়াশুনো করার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের চাপে উনি বিয়ে করে নেন। এবার যখন বেলাদিকে ওনার শ্বশুর বাড়ি থেকে দেখতে এসেছিল তো তারা বেলাদিকে বলেছিল যে আপনাদের মেয়ে যদি বাড়িতে পড়াশুনোও করতে চায় আমরা ওকে পড়াশুনো করতে দেবো, কোনো অসুবিধে নেই। আর বেলাদির শ্বশুরবাড়ি ছিল যথেষ্ট একটা সম্ভ্রান্ত পরিবার, শিক্ষিত পরিবার। ওনার হাজব্যান্ডও পড়াশুনো বিষয়টাকে খুব এনকারেজ করতেন। তো সমস্ত কিছু দেখে বেলাদিরও ঠিকঠাকই মনে এবং ওনার বাড়ির লোকেরও ভালো লাগে এবং আলটিমেটলি বেলাদির সাথে ওনার হাজব্যান্ডের বিয়েটা হয়ে যায়। এবার বিয়ে হওয়ার পর উনি তো শ্বশুরবাড়িতে চলে আসেন। আচ্ছা, এখানে বলে রাখি বেলাদির বাড়ি হচ্ছে হাওড়ায়। এবার হাওড়ায় যেখানে বেলাদির বাড়ি ছিল সেটা কিন্তু বেশ একটা জমজমাট এরিয়া, কিন্তু বেলাদি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে হুগলিতে, সেখানে বেশ জায়গাটা ছিল ফাঁকা ফাঁকা, প্রচুর গাছগাছালি, একটা গ্রাম্য পরিবেশ বলা যেতে পারে। তো উনি তো এর আগে কখনো শ্বশুরবাড়িতে, মানে বিয়ের সময় যখন কথোপকথন হয় উনি তো আসেননি। এবার উনি যখন বিয়ে হয়ে প্রথমবারের জন্য ওনার শ্বশুরবাড়িতে এলেন হুগলির বাড়িতে, তখন কিন্তু উনি দেখে বেশ অবাক হলেন। চারপাশটা বেশ সুন্দর গাছগাছালিতে ভরা, ফাঁকা জায়গা, মাঠ, দূরে কোথাও ধান চাষ হচ্ছে। এইসব দেখে না ওনার বেশ ভালো লাগে আর কি, মানে শহর থেকে, মানে যেখানে আর কি ওনাদের বাড়ি ছিল বেলাদি, সেই জায়গা থেকে এই জায়গাটা অনেকটা ডিফারেন্স, তো ওনার বেশ ভালো লাগে। এবার শ্বশুরবাড়িতে যেটা ব্যাপার ছিল যে একটা জয়েন্ট ফ্যামিলি, প্রত্যেকেই মানে পড়াশুনো কাজকর্ম এসব নিয়েই সারাদিন ব্যস্ত থাকতো। তো বেলাদির ছিল মানে ওনাদের বাড়িতে আর কি দুজনের বাড়ি আর কি, দুই ভাইয়ের বাড়ি। তো বেলাদির শাশুড় মানে শ্বশুরমশাইদের দুই ভাই, তো দুই ভাই একসাথে একই বাড়িতে থাকে, তাদের ছেলে মেয়ে সবাই একসাথে থাকে। এবার বেলাদিদের বাড়ির সামনে বেশ কিছুটা জমি আর জমির সাথে একটা পুকুর ছিল, পুরোটাই আর কি ওনাদের নিজস্ব প্রপার্টি। এবার বিয়ে হয়ে আসার পরে একটা, বেলাদিরা যেমন একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করতো, বাবা মা বেলাদি আর বেলাদির ভাই, সেই জায়গা থেকে একটা একান্নবর্তী পরিবারের লোকজনের সংখ্যাও অনেক বেশি। তো ওনার জীবনটা কিছুটা অনেক মানে চেঞ্জ হয়ে গেল, অনেকাংশেই চেঞ্জ হয়ে যায়। এবার উনি বিয়ে হয়ে আসার পরে দেখছে যে সকালবেলা বড় রান্নাঘরে রান্না হচ্ছে, দুপুরবেলা অনেকের জন্য ভাত বসছে, এগুলো না উনি দেখে খুব অবাক অবাক হয়ে যেতেন। যাই হোক, তো যেখানে আর কি বেলাদির শ্বশুর বাড়ি, সেখান থেকে মানে ওনার যে পড়াশুনোটা কন্টিনিউ করার ইচ্ছে ছিল, তো মানে কলেজে পড়তে গেলে অনেক দূরে কলেজে যেতে হবে। তো বেলাদির যিনি হাজব্যান্ড ছিলেন তিনি বললেন যে তুমি যেতেই পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কি সংসার সামলে তুমি কি করতে পারবে? তো বেলাদি তখন ভাবলো যে না, এখন আর আমি কলেজে যাব না, কিন্তু আমি বাড়িতেই পড়াশুনো করব। তো উনি বাড়িতে বই ঠই নিয়ে পড়াশুনো করবেন এরকম একটা কিছু চিন্তাভাবনা করে নিলেন। তো সংসারে তখন সবে বিয়ে হয়ে এসেছে, কোনো চাপ নেই, কেউ কোনো কাজের কথাও বলতো না। তো এরকমই একদিন বিয়ের কিছুদিন পরের একটা সকালের ঘটনা। বেলাদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে এবং ওনার শাশুড়ি মা উঠেছেন এবং ওনার মানে বললাম যে বেলাদি যে শ্বশুরমশাই ওনারা দুই ভাই,
তো সেই যে কাকি শাশুড়ি, সেও ঘুম থেকে উঠেছে, সে তার দিকের কাজকর্ম করছে। বেলাদির শাশুড়ি তিনিও কাজকর্ম করছেন। তো এমন সময় ওনাদের বাড়ির সামনে না বেশ অনেকটা ফাঁকা জায়গা ছিল, আর তারও বাইরে সেটারও পরে হচ্ছে একটা বড় গেট। এবার সকাল সকাল বেশ গেটে খটখট আওয়াজ হচ্ছে। এবার নতুন বউ বেলাদিকে বলেছে যে তুমি কেউ ডাকলে ফট করে বেরোবে না, কোথাও যাওয়ার দরকার পড়লে আমাদের কাউকে বলবে। তো বেলাদি অনেকক্ষণ থেকে শুনছে যে দরজায় খটখট আওয়াজ হচ্ছে, কেউ এসেছে। তো বেলাদি ভাবছে যে আমি কি বেরোবো। তো ওনার শাশুড়িমা তখন অন্য একটা কোনো কাজ করছেন, তো উনি শুনতে পায়নি। তো বেলাদি দেখেছে ওনার শাশুড়িমাকে যে বাইরের দরজায় এরকম খটখট আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই কেউ এসেছে। তো বেলাদির শাশুড়িমা বললেন যে তাই। তো উনি যখন সামনে গেলেন, উনি দেখছেন যে অনেক ভোরবেলা, কারোর আসার নেই, কিন্তু সত্যিই দরজায় খটখট আওয়াজ হচ্ছে। তো বেলাদির শাশুড়িমা বললেন যে তুমি ভিতরে যাও, তুমি তো নতুন বউ, আমি দেখছি। তো বেলাদি ভিতরে ঢুকে গেছে। তো ওনার শাশুড়িমা দরজাটা খুলেছে। দরজাটা খুলে ওনার শাশুড়িমা দেখেন যে একটা বৃদ্ধা, খুব যে একদম বয়সের ভারে যা করে নুয়ে পড়ছে অতটা নয়, কিন্তু ভালোই বয়স্কা। তো এরকমই একজন বৃদ্ধা মানুষ, তিনি ভিক্ষে করতে এসেছে। এবার ভিক্ষে করতে এসেছে সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় না যে পাড়ার মধ্যে বা গ্রামের মধ্যে, জায়গার মধ্যে কোনো পরিচিত থাকে যে এই মানুষটা ভিক্ষে করে, তো সেরকম না। উনি ওই ভদ্রমহিলা কিন্তু পরিচিত ব্যক্তি নন। তো প্রথমে তো ওনার শাশুড়িমা বুঝতে পারেনি। তো যখন বুঝতে পেরেছে যে উনি ভিক্ষার জন্য এসেছেন, তো তখন একটু বিরক্তই হয় প্রথমে। সকালবেলায় এত কাজকর্ম থাকে, তার মধ্যে থেকে সকালবেলায় যদি কোনো ভিক্ষুক এসেছে, তো সেটা ওনার একটু বিরক্তি লাগে। যাই হোক, উনি তখন মনে করলেন যে সামনেই বিয়ে হয়েছে, বিয়ে দিয়েছি, ছেলে নতুন বউ এসেছে, তো একজন ভিক্ষা করতে যখন এসেছেন তাকে এভাবে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। তো উনি তখন বললেন যে আপনি দাঁড়ান, আসছি। তো এই বলে ওনার শাশুড়িমা ঘরের ভিতরে আসে। আর বেলাদি তো খুব আর কি কিউরিয়াস ছিল যে কে এসছে। তো তখন ওনার শাশুড়িমা ওনাকে ডাকেন, আর ডেকে বলেন যে দেখো বৌমা, বাইরে একজন বয়স্কা মহিলা এসেছেন, তিনি ভিক্ষে করছেন, তো আমি তোমাকে কিছু জিনিস দিচ্ছি, তুমি ওনাকে নিজের হাতে দাও। তো বললো ঠিক আছে, আপনি দিন। তো বেলাদির শাশুড়িমা একটা থালার মধ্যে একটু চাল, একটু আলু, একটা পটল আর একটা কোনো সবজি ছিল, সেটা দিয়ে ওনাকে বলে যে তুমি এটা দিয়ে আসো, তার সাথে একটা টাকা, বলছে তুমি এটা বাইরে দিয়ে আসো, ভিক্ষে দিয়ে আসো। তো ওই থালাটা নিয়ে বেলাদি বাইরে এসেছে। বাইরে এসে দেখছে যে ওই বয়স্কা মহিলা, এতটাই তার বয়স, সে না ওই বাইরের দরজার কাছে দাঁড়িয়েও আর থাকতে পারছে, সে বসে পড়েছে। তো বেলাদিকে দেখে সেই ভদ্রমহিলা বেশ হাসি, একটা খুব সুন্দর একটা হাসি দেয়। তারপরে উনি ওনার ঝুলিটা বাড়িয়ে দেয় এবং বেলাদি ওই চাল, আলু, পটল, সবজি ওটা ঢেলে দেয় এবং ওই একটা টাকা যেটা ছিল, সেই একটা টাকা ওনার হাতে দিয়ে দেয়। এবার ওই ভদ্রমহিলাকে দেখে বেলাদির মনটা না একটা কীরকম যেন করে ওঠে। দেখবেন এক একটা মানুষের মুখের মধ্যে না, চেহারার মধ্যে খুব মায়া থাকে। আর ওরকম একটা বৃদ্ধা মানুষ, সে ওরকম ভোরবেলা ভিক্ষে করতে বেরিয়েছে, ভিক্ষে না হলে সে হয়তো সারাদিনের খাবারটুকুও খেতে পারবে না। এরকম দেখে না বেলাদির মনটা খুব উতলা হয়ে যায়। আর মনটা না ওনাকে দেখে পুরো মায়ায়, যাকে বলে, উনি জড়িয়ে যান। তো উনি ভাবলেন যে না, এই মানুষটা এত কষ্ট করছে। তো তখন ওই জায়গা থেকে ওনার না উনি আর দাঁড়াতে পারছেন, এতটাই দুর্বল আর কি। তো বেলাদি বুঝতে পারে যে হয়তো এক দুদিনও কিছু না খেয়ে থাকতে পারে। তো বেলাদি ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে যে আপনি কিছু খেয়েছেন সকালে? তো তখন ওই মহিলা অদ্ভুত রকম দৃষ্টিতে তাকায় এবং একটা মৃদু হাসি নিয়ে মাথাটা নাড়ে, ওনার কিছু খাওয়া হয়নি। তো বেলাদি দেখলেন যে না, এই মানুষটা সকাল সকাল এসেছে, এনাকে এভাবে তো ফিরিয়ে দেওয়া যায় না। তো উনি বলেন আপনি একটু দাঁড়ান। এবার এই বলে বাইরে চলে এসেছে এবং ওই ভদ্রমহিলা আর কি বাইরেই দাঁড়িয়ে রয়েছে, আর বেলাদি ভিতরে এসেছে। ভিতরে এসে উনি দেখছে যে ওনার শাশুড়িমা নিজের মনে কাজ করছে। তো উনি কি করেছে, বেলাদির নিজের যে বেডরুমটা রয়েছে, ওনার জন্য যে বরাদ্দ যে ঘর, সেই ঘরে ঢুকে গেছে। এবার বিয়ের সময় তো জানেনই, বাপের বাড়ি থেকে প্রচুর মিষ্টি, তত্ত্ব মিষ্টি পাঠানো হয়। তো সেই মিষ্টি ওনার ঘরেও বেশ কিছুটা ছিল, আর ফল টল ছিল। অতটা মিষ্টি আর ওনারা খেতে পারেনি, তো সেই কিছু মিষ্টি আর ফল ছিল। তো বেলাদি ভাবলেন যে মানুষটাকে মিষ্টি ফলই দিই, এই তো মিষ্টি খাওয়াই হয়নি, তো উনিকে দিলে উনি খেতেও পারবেন।
তো একটা গ্লাসে করে একটু জল আর ওই ফল মিষ্টি উনি ওনার ঘর থেকে নিয়ে এসে ওই ভদ্রমহিলাকে দেন। উনি পরিতৃপ্তি করে মিষ্টিটা খান, ফলটাও নেন এবং উনি মানে ভীষণ খুশি হয়। মানে দেখবেন কিছু কিছু মানুষকে মানে খুব সামান্য কিছু দিলেও সেই মানুষগুলো এত খুশি হয়, সেই খুশিটা দেখেই মানুষের মন ভরে যায়। বেলাদির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হলো। তো তখন বেলাদি যখন ওনাকে দেয় ওরকম খাওয়ার পরে ওই ভদ্রমহিলা বেলাদির মাথায় হাত রাখে, একদম ডাইরেক্ট মাথায় হাত রাখে এবং হাত রেখে বলে যে তুই এত সকাল সকাল আমাকে এত চাল সবজি ভিক্ষে দিলি, তারপর তুই মানে অদ্ভুত বিষয় হচ্ছে দেখুন বেলাদির যে বাড়িটা মানে শ্বশুরবাড়ির যে বাইরের একদম গেটটা সেটা কিন্তু অনেকটা বাইরে, আর তারপরে কিন্তু অনেকটা জায়গা জমি রয়েছে, তারপরে ওদের ঘর, আর সেই ঘর থেকে ঢুকে ভিতরে ঢুকে হচ্ছে বেলাদির ঘর। এবার উনি মিষ্টি আর ফলটা কোন ঘর থেকে এনেছে সেটা তো আর বেলাদির মানে কোথা থেকে এনেছে সেটা তো আর ওই ভদ্রমহিলার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মাথায় হাতটা যখন রাখেন ওই বয়স্ক ভদ্রমহিলাটি, বেলাদিকে বলে যে তুই আমার মতো একটা বয়স্কা মহিলা, আমি ভিক্ষে করতে এসেছি, তাকে তুই ভিক্ষে দিলি, সকাল সকাল তুই তোর ঘর থেকে এনে জল মিষ্টি দিলি, তুই খুব ভালো মেয়ে, জানিস তুই মেয়েটা খুব ভালো, তোকে আমার খুব পছন্দ হয়েছে। এবার বেলাদি একটুখানি অবাক হয়ে গেছে যে আমার ঘর থেকে সেটা কি করে বুঝলো। যাই হোক, উনি হয়তো ভেবেছে যে মানে শ্বশুর বাড়িটা বলতে মেয়েদের বাড়ি তো বোঝে, হয়তো সেই জন্যই বলেছে, পুরোটাকেই ঘর হিসেবে হয়তো বলেছে। তো তখন বেলাদি ওনাকেও প্রণাম করে, প্রণাম করে উনি মানে এবার ঘরে যাবে। এবার তখন ওই ভদ্রমহিলা বয়স্কা মহিলাটি আবার ওনার মাথায় হাত রাখে, বেলাদির মাথায়, বলছে আমি না তোকে আশীর্বাদ করছি। এবার আশীর্বাদ হিসেবে অনেকেই অনেক কথা বলে, মাথায় হাত বোলায়, জীবনে বড় হও, দীর্ঘায়ু হও, আর অনেক রকমের অনেকে অনেক কথা বলে, কিন্তু এই কোনো কথাই কিন্তু ওই দিনে ওই বয়স্ক মহিলাটি বলেন। তার বদলে উনি এমন একটা আশীর্বাদ বেলাদিকে করেন যেটা শুনে কিন্তু বেলাদি নিজেই প্রচণ্ড রকমভাবে চমকে যান। জানেন কি বলেছিল সেদিন ওই বয়স্কা মহিলা বেলাদিকে? বেলাদির মাথায় হাত রেখে মৃদু হেসে ওই ভদ্রমহিলা বলেছিলেন, আমি তোকে আশীর্বাদ করি যে তুই এক বিশেষ ক্ষমতার অধিকারী হ। তোর কাছে এমন ক্ষমতা আসবে যে তুই মানুষের জীবনের কোনো সমূহ বিপদ, কারুর মৃত্যু, এই সব কিছু কিন্তু তুই চোখের সামনে দেখতে পাবি আগে থেকে, এবং তুই সেই মানুষকে বলতেও পারবি। আমি আশীর্বাদ করছি তুই এইরকমই একটা বিশেষ ক্ষমতার অধিকারী হবি, যে যেখানে তুই তোর নিজের আশেপাশের মানুষদের সমূহ বিপদ থাকলে সেটাও তুই আগে থেকে জানতে পারবি, যদি কারোর মৃত্যুও থাকে সেটাও কিন্তু তুই আগে থেকে জানতে পারবি, এবং যদি ভালো কিছুও থাকে সেটাও কিন্তু তুই আগে থেকে বুঝতে পারবি। এবার এইটা বলে মানে জাস্ট কথাটা শেষ করে ওই মহিলা ওনার মাথা থেকে হাতটা নামিয়ে নেয় বেলাদির, এবং বেলাদি যখন প্রথমেই কথাটা শোনে উনি না মানে হতভম্ব হয়ে যায়, যে আবার কি কথা বলে গেল। আর বেলাদি আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই মেয়ে, সে তার মানে তার এরকম কোনো সিমটমই নেই যে সে মানুষের কিছু বুঝতে পারছে। মানে দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে সিক্স সেন্স খুব প্রবল হয়, কিন্তু বেলাদি তখন একটা অত্যন্ত সাধারণ একটি মানে মেয়ে, যার সদ্য সদ্য বিয়ে হয়েছে, ফলে তার এরকম কোনো গুণ বা এরকম কোনো ট্যালেন্ট নেই যে সে অন্যের বিপদ আপদ বুঝতে পারে। তো বেলাদি কিছু বুঝে ওঠার আগেই ওই ভদ্রমহিলা হাতটা সরিয়ে নেয় এবং সে তার ঝোলা নিয়ে হাঁটা শুরু করে দেয়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে বেলাদি যখন একটু ধাতস্থ হয়, তারপরে যখন বেলাদি মানে বেলাদি কিন্তু বাইরেই ছিল, কিন্তু উনি কিছু বলার আগে বা ওনাকে যখন ডাকবে মনস্থির করে, তখন দেখছি নিমেষের মধ্যে ওই ভদ্রমহিলা রাস্তা থেকে পুরো উধাও, এবং রাস্তার অনেকটা যাওয়ার পরে কিন্তু গলি রয়েছে, এবং যতটুকু সময় ওই ভদ্রমহিলা মানে ঘর থেকে বেরোয় ওই দরজার সামনে থেকে, তার মধ্যে কিন্তু খুব জোরে জোরে হাঁটলেও ওই গলি অবধি পৌঁছানো সম্ভব নয়। তো তারপরে মানে উনি ভাবছে যে কী হলো, গেল কোথায়। বেলাদি ভাবছে যে ভদ্রমহিলাকে একবার জিজ্ঞেস করবো উনি আমাকে এরকম কথা কেন বললেন। এবার উনি যখন একটু এদিক ওদিক মানে তাকানো শুরু করেছে, উনি ভাবছেন যে একটুখানি হেঁটে দেখবে সামনের রাস্তাটুকু, তো পিছন থেকে ওনার শাশুড়িমা ওনাকে ডেকেছে বেলাদিকে, যে কী বৌমা তুমি এখনও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, উনি কি এখনও আছেন নাকি, উনি তো চলে গেছেন। তো বেলাদি মানে একটুখানি কনসাস হয়ে গেলেন, তো উনি ভাবলেন যে আরে আমি সত্যি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তো উনি বললেন না মা, উনি চলে গেছেন, আমি দরজা দিয়ে আসছি। তো যথারীতি বেলাদি দরজাটা দিয়ে উনি ঘরে চলে আসে। এবার ঘরে এসে বেলাদির শাশুড়িমা জিজ্ঞেস করেছে যে তুমি বাইরে এতক্ষণ কী করছিলে।
উনি কি তোমার সাথে কোনো কথা বলছিল, কি গল্প করছিল? তো বেলাদি না মানে প্রথমে ওনার শাশুড়িমাকে কিছু বলেনি, বলছে যে না এমনি উনি বলছিলেন ওনার খুব খিদে পেয়েছি, সবই ওনার কথা বলছিলেন। তো বলছে আমি তাই ভাবি যে তুমি ওই ভদ্রমহিলার সাথে, ভিক্ষুকের সাথে কি এত গল্প করছিলে। তো বেলাদি আর কিছু বলে না, কিন্তু ওনার মনের ভিতরে না একটা অদ্ভুত রকমের খচখচানি শুরু হয়ে যায়। উনি মনে মনে খালি বেলাদি ভাবছে যে আমাকে এইরকম একটা কথা কেন বলল। বেশ কিছুক্ষণ উনি খুব গভীর চিন্তায় থাকলেন। তো তারপরে বেলাদির মনে হলো, আরে বয়স্ক মানুষ, হয়তো মানে ওনার তো আমাকে অনেকে ভাবে যে আশীর্বাদ করে মানুষকে কিছু দেবে বা কিছু, তো উনি হয়তো একটা কথার কথা বলেছেন, এরকম আবার হয় নাকি। মানে উনি নিজে নিজে আর কি মনে মনে নিজের মনকে আর কি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন যে এরকম তো আর হয় না, না ঠিক আছে উনি বলেছে। কিন্তু কোথাও একটা বেলাদির মনে ব্যাপারটা ঢুকে গেল যে আমাকে হঠাৎ করে এরকম কেন বলল, এর তো কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে যাই হোক কিছুদিন কেটে গেল। তো বেলাদি না মানে ভাবতো যে ওনাদের যে আর কি বাড়িটা ছিল, শ্বশুর বাড়িটা, সেই শ্বশুর বাড়িটা কিন্তু বেশ বেশ অনেকটা জায়গা রয়েছে, কিন্তু যে জায়গাটার মধ্যে বাড়ি মানে ঘর আর কি রয়েছে, সেখানে সবারই একটা করে ঘর বরাদ্দ। এবার বেলাদি ভাবতো যে আমার শ্বশুরবাড়িটা তো বেশ অনেকটাই বড়, বেশ অনেকটা জায়গা সামনে রয়েছে, তো সবার এত ছোট ছোট জায়গা, মানে খাওয়া দাওয়ার জায়গাটা ছোট, বেডরুমগুলো ছোট, তো মানে বেলাদি ভাবতো যে জায়গা তো এত পড়ে রয়েছে, সেখানে নতুন করে একটা বড় করে একটা কনস্ট্রাকশন করলেই তো পারে। আর বেলাদি যেহেতু মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, বাবা মা দুই ভাই বোন, তো বড় বড় ঘর মানে ঠিকঠাক সাইজের ঘর, এতজন লোকজন নেই, তো প্রথম প্রথম না বেলাদির একটু অসুবিধেই হতো। আর বেলাদি খালি ভাবতো যে এই জায়গাটুকুর উপরেই দরকার কি আছে থাকার, আর একটু বড় করে বড় ঘর বাড়ি করে সেখানেও তো থাকা যায়, যেহেতু জমি আছে। যাই হোক, তো সদ্য বিয়ে হয়েছে তখনকার সময়, আজ থেকে 23 বছর আগেকার কথা বলছি, তো তখন না মানে বাড়ির বউরা সদ্য বিয়ে হয়ে এসে এত বেশি নিজের প্রেফারেন্সেসের কথা বলতো না, তো বেলাদিও বলেনি। তো একদিন কি হয়েছে, হঠাৎ করেই তো একদিন যেটা হলো যে সেদিন না সকাল থেকে বেশ মেঘ করেছে, মাঝে মধ্যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে আরও বৃষ্টি হবে। এবার ওনাদের যে শ্বশুর বাড়িটা ছিল বেলাদির, সেটা মানে জয়েন্ট ফ্যামিলি, এবং ওনাদের ছাদের উপরে দুটো ঘর ছিল। তার মধ্যে একটা ঘরের মধ্যে প্রচুর আর কি ঘরের অব্যবহৃত কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে বা পরে কখনো হয়তো বা অকেশনালি ব্যবহার হয়, সেরকম একটা ঘর ছিল। সেখানে ওই ধরনের জিনিসপত্র থাকতো, হয়তো বেশ কিছু এক্সট্রা চেয়ার টেবিল যদি কোনো লোকজন আসে বাড়িতে সেরকম রাখার। আর আরেকটা যে ঘর ছিল, সেই ঘরটায় কি ছিল বেলাদি কোনোদিনই দেখেনি, সেই ঘরটা এমনি বন্ধ থাকতো, ছাদের দিকের ঘর। এবার একদিন দুপুরবেলা বেলাদি ওনার শাশুড়ি মাকে বলছে যে আচ্ছা, আমাদের তো ঘরগুলো এখানে এই বাড়ি ছোট ছোট, তো আমাদের তো সামনে অনেকটা জায়গা রয়েছে, একটা পুকুর রয়েছে, তো তোমরা এতদিন মানে সেখানেও তো ঘর করতে পারতে, তাহলে সবাই আরও ভালো করে থাকতে পারতো। কারণ ওই বাড়িতে না আরও মানে বেলাদির নিজের দেওর রয়েছে, ওনার ননদ রয়েছে, তারপরে আর একটা যে ভাই থাকতো তারও পুরো ফ্যামিলি রয়েছে, মানে কাকি শাশুড়ির ফ্যামিলি আর কি। তো বলছে যে তখন তো ঘরের দরকার হবে, তখন কোথায় ঘর হবে, তখন কে কোথায় থাকবে। তো বেলাদির শাশুড়ি মেয়ের কথা শুনে একটু ওনার অড লাগে আর কি, যে নতুন বউ এরকম কি জিজ্ঞেস করছে। তো ওনার শাশুড়ি মা বলেন যে দেখো, এখন অবধি তো সব কিছু চলে যাচ্ছে, যখন ঘর ঘর কম পড়বে তখন ঘর করা হবে, কি আছে, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তো বেলাদি বলছে না, আমার কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু আমার না মনে হয় যে আমাদের একটু ঘরগুলোকে ঠিক করা উচিত, মানে বাড়িটা আর কি একটু পুরনো। তো বেলাদি হঠাৎ করেই বলছে যে বাড়ি ঘরগুলো না একটুখানি ঠিক করা উচিত, এই যে দেখো এই সামনের কার্নিশটা কীরকম কালো হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, এগুলো ঠিকঠাক করা উচিত, এরকম নানান কথাবার্তা বলে। এবার সত্যি বলতে বেলাদির এই কথাগুলো শুনে ওনার শাশুড়ি মায়ের না একটু অড লাগে, ভাবছে যে নতুন বউ এত জ্ঞান দিচ্ছে, যা হয় আর কি, একটু ভাবে একটুখানি বিরক্তই হয়, কিন্তু ওনাকে কিছুই বলে না। তো সেদিন কথা বলতে বলতে হঠাৎ করেই বেলাদি বলে যে এই যে কার্নিশের জায়গাটা, এটা কীরকম কালো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি ঝুপ করে ভেঙে পড়বে। এবার হঠাৎ করে এটা বলার পরে ওনার শাশুড়ি মা এমনি একটু বিরক্ত হচ্ছিল। তো তারপরে বেলাদি না ভাবছে, মানে বলার পরে বেলাদি নিজেই ভাবছে, আরে আমি এটা কি বলে ফেললাম, নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে এটা বলে ফেললাম।
তো বেলাদি তখন কথাটা ঘোরাচ্ছে, বলছে না না মানে আমি সেটা বলতে চাইছি না, কিন্তু দেখো কীরকম পুরনো পুরনো লাগছে। আর ওনার শাশুড়িমা বলছে যে কি নতুন বউ, তুমি এসব কী বলছো, এটা ভেঙে পড়বে, এটা কেন ভেঙে পড়বে, এর থেকে কত পুরনো পুরনো বাড়ি হয় জানি, এই বাড়ি তো খুব বেশি পুরনো নয়। আর একটু শ্যাওলা পড়েছে সেটা ঠিক আছে, ওটা আমি তুমি যখন বলছো ওকে দিয়ে ঠিক করিয়ে নেবো, শ্যাওলাগুলো তুলিয়ে নিলেই হলো। এবার বেলাদি ভাবছে যে আমি এটা কি বললাম, এবং উনিও বুঝতে পেরেছে যে ওনার শাশুড়িমাও একটু অফেন্ডেড হয়েছে ওনার উপরে এরকম কথার জন্য। খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে সেদিন সন্ধেবেলা, আমি বললাম যে সকাল থেকে বৃষ্টি মেঘলার ওয়েদার, সন্ধেবেলা কিন্তু মানে পুরো কালো মেঘ করে এসে পুরো চারিদিক অন্ধকার হয়ে যায় এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। এবং এরকম অবস্থায় মোটামুটি যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আধা ঘন্টার পরে যখন ওনার হাজবেন্ড আর কি মানে বাড়িতে ফিরছে, সেই সময় হুড়মুড় করে বাইরে একটা বিশাল জোরে আওয়াজ হয়, মানে কিছু হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার আওয়াজ। এই আওয়াজে সবাই খুব ভয় পেয়ে যায় এবং বাড়ির সবাই বাইরে বেরিয়ে এসেছে ভয়ে, মানে কিছু একটা বিশাল ভারী কিছু বড় কিছু পড়ে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম। এবং বাইরে যখন বাড়ির লোক বেরিয়ে আসে তখন তারা যে দৃশ্য দেখে সেটা দেখে না মানে সকলেই প্রায় হতভম্ব হয়ে যায়। এবং সব থেকে বেশি যে হতভম্ব হয় সে হচ্ছে এই বেলাদি। উনি না মানে পুরো থ হয়ে দাঁড়িয়ে ওনার হাত পা রীতিমতো কাঁপছে। উনি দেখছে যে সকালবেলা উনি যে কার্নিশটা দেখিয়ে ওনার শাশুড়ি মাকে বলছিলেন যে এটা কালো হয়ে গেছে, এদিকটায় শ্যাওলা পড়ে গেছে, ভেঙে পড়ে যেতে পারে, তো ওই যে ওনার মুখ থেকে যে কথাটা বেরিয়ে গেছিল এটা কিন্তু একদম সত্যি হয়ে গেল। পুরো ওই কার্নিশের সাথে উপরে, আমি বললাম না ছাদের উপর একটা ঘর ছিল, যে ঘরে আর কি স্পেশালি মানে জিনিসপত্র রাখা হতো, কিছু এক্সট্রা সংসারের জিনিসপত্র, সেই ঘরের একাংশ নিয়ে ওই কার্নিশ সমেত পুরো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এটা দেখে না মানে বাড়ির সবাই যেমন হতভম্ব হয়ে গেছে, বেলাদি মানে পুরো ঠকঠক করে কাঁপছে, মানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। মানে উনি না ভাবছে যে আমি বললাম সকাল আর সত্যি সত্যি এটা হলো। এবং আরও যেটা মানে অদ্ভুত বিষয় বা যেটা শকিং ম্যাটার সেটা হচ্ছে যে ওনার স্বামী তখন, বেলাদির হাজবেন্ড তখন বাইরে থেকে ভিতরে ঢুকছিল, মানে ওনার হাজবেন্ডের মানে লাস্ট যে ওই ভাঙাচোরা হয়ে যে ইট পাথর যে গড়িয়ে এসেছে সেটা ওনার হাজবেন্ডের একদম পায়ের সামনে পড়ে রয়েছে। মানে আর যদি এক হাত বেশি ওনার বর এগিয়ে যেত, ওনার বরের উপরেই কিন্তু গায়ের উপরে এসে ভেঙে পড়তো। এটা দেখে তো বেলাদি মানে কি করবে কি বলবে, মানে কিছু মুহূর্তের জন্য না উনি পুরো ফ্রিজ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ডকে বাড়ির লোক জিজ্ঞেস, তুই ঠিক আছিস তো, তোর গায়ে কিছু লাগেনি তো? তো যাই হোক, তো তখন প্রবল ঝড় বৃষ্টি চলছে, কিছু তো করা গেল না, বাইরে মানে বাইরে থেকে সব লোকজন ভিতরে ঢুকলো। এবার সবাই না পুরো ভয়ে আছে যে এবার কি হবে, মানে ওটা ভেঙে তো পড়ে গেল, এবার কোন দিক থেকে ভেঙেছে অত তো ঝড় বৃষ্টির মধ্যে কিছু বোঝা যাচ্ছে না, কেউ মানে বুঝতে পারছে না যে বাড়ির কোন অংশটা ঠিক ভেঙে পড়ে, মানে ওই ঘরটা ভেঙে পড়ে সেটা দেখা যাচ্ছে, কিন্তু বাকি ঘরের একতলার যে ঘরটা সেই ঘরের কোনো ছাদ বা দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা কিন্তু মানে ভিতর থেকে বোঝা যাচ্ছে, কারণ ভিতরে কোনো কিচ্ছু নেই, বাইরে থেকে কি হয়েছে না হয় সেটাও বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে ওই সময় বাইরে বেরিয়ে কেউ যে তদারকি করবে বা দেখবে সেই অবকাশও কিন্তু নেই। এবার এই বিষয়টা দেখে না মানে ওনার শাশুড়ি মা না একটুখানি মানে বিরক্ত হয়েছে যে আমাকে বৌমা বলল সকালে, সত্যি সত্যি ঘটনাটা ঘটলো। তো উনি কিছু বলতেও পারছেন না, খুব রাগ হয়েছে। তো উনি ওনার শাশুড়ি মা আর কি বেলাদিকে বলছে যে তুমি তোমার স্বামীর সব ঠিক আছে কিনা তুমি দেখো, আর এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, কি করে দুর্ঘটনা, মানে উনি না মানে খুব আর কি গজগজ করছে, এত বড় দুর্ঘটনা ঘটলো, এত বড় সর্বনাশ হলো আমাদের, এভাবে বাড়ির লোকজন থাকা অবস্থায় বাড়ির উপরের অংশ ভেঙে পড়লো, কি করে হলো না হলো না। শ্বশুর তারপরে ওনার যে কাকির শাশুড়ি সবাই আর কি মানে ভীষণ রকমভাবে ডিস্ট্রেসড হয়ে পড়েছে যে এটা কী ঘটনা ঘটলো। আর সত্যি কথা বলতে কি, বাড়িটা যে খুব বিশাল পুরনো ছিল তাও নয়, মোটামুটি পুরনো, কিন্তু ভেঙে পড়ার মতো কোনো রকম চান্সেস নেই। কারণ কিছুদিন আগে ওনাদের বিয়ে গেছে, বিয়ের সময় পুরো বাড়ি রং হয়েছে। ওনার হাজবেন্ড, ওনার শ্বশুরমশাই, কাকা শ্বশুর সবাই বলছে যে বাড়িতে কদিন আগে রং হলো, মিস্ত্রি দেখলো, কেউ কেউ তো এরকম কথা বলেনি যে ওপরের বাড়ির অংশ ডেঞ্জারাস অবস্থায় আছে, বিপজ্জনক, কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মানে কেউই না কোনো কারণ বুঝতে পারছে না যেটা হলোটা কী করে, কিন্তু হয়েছে এটা সত্যি কথা। যাই হোক, তো সেই দিনটা খুবই উৎকণ্ঠার মধ্যে, সেদিন প্রায় রাত 12:30 অবধি ঝড় বৃষ্টি চলেছে। এবার অত রাতে তো আর বাইরে বেরিয়ে ওভাবে দেখা যায় না, আর পুরো জলে জলমগ্ন হয়ে গেছে আশপাশ, খুব বৃষ্টি হয়েছে।
আর বেলাদি না মানে মনে মনে খুব ভয় পাচ্ছে। এবং ওই যে যে ভদ্রমহিলা ভিক্ষা করতে করতে এসেছিলেন ওনাদের বাড়িতে, সেই ভদ্রমহিলা ওনাকে আশীর্বাদ করে যেটা বলেছিল যে কোনো বিপদ সংকেত, কারোর সাথে কিছু খারাপ ঘটছে, কোনো মানুষের কোনো মৃত্যুযোগ আছে কিনা, সব কিছু আগে থেকে আমি বুঝতে পারবো। মানে মানে বেলাদিন তখন মনে মনে ভাবছে যে আচ্ছা এই কারণটার জন্যই কি আমার মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল, আর হঠাৎ করে আমি এই কথা বললাম কেন? আমি ওপরের ঘরে যাইনি সেরকম একটা খুব বেশি, আমার কেন মুখ থেকে এই কথাটা বেরোলো, কেন আমার এটা মনে হলো? আর বেলাদির জীবনে এরকম ঘটনার আগে কখনো ঘটেনি যে বেলাদি কোনো কিছু বলেছে সেটা হয়ে গেছে। ফলে এই ঘটনাটা কিন্তু বেলাদিকে ভিতর থেকে যাকে বলে নাড়িয়ে দেয়। যাই হোক, তো এরপরে সেদিন রাতটা তো আর কারোরই ঘুম হলো না। পরের দিন সকালবেলা ভোর হলো, আকাশ পরিষ্কার হলো, ওই তদারকি করা হলো যে কোন পোর্শনটা ভেঙেছে। খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই যে কার্নিশটা ছিল, সেই কার্নিশের এক পাশ ভেঙে ওই ঘরটাই অর্ধেক ভেঙে পড়েছে, বাকি কিন্তু নিচের একতলার ঘরের কোনো পোর্শনের কোনো দেয়াল বলুন, কার্নিশ বলুন, কিচ্ছু কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র ওইটুকু জায়গায় ক্ষতি হয়েছে। যাই হোক, তো সেই সমস্ত সরিয়ে পরিষ্কার টরিষ্কার করা হলো, 5-6 দিন লাগলো, ঘরটাকে আবার নতুন করে তোলার ব্যবস্থা করা হলো, কারণ ঘরটা ওভাবে ভেঙে আধা অবস্থায় পড়েছিল, সেটাও তো মানে হয় না। তো সেটাকে পুরোপুরি ভেঙে চুড়ে আবার নতুন করে করানো হলো, এবং রীতিমতো মিস্ত্রি ডাকিয়ে বাড়ি পরীক্ষা করানো হলো। তো মিস্ত্রিও বলছে যে দেখুন আপনাদের যা কনস্ট্রাকশন কোয়ালিটি, আপনাদের বাড়ি তো খুব বেশি পুরনো নয়, এরকম ঘটনা কিন্তু ঘটার কথাই নয়, কী করে ঘটলো এটাই অদ্ভুত বিষয়। যাই হোক, তো এই নিয়ে 4-5 দিন খুব তরজা চললো, সবাই মানে মন খারাপ, এতগুলো টাকা নষ্ট হলো, তার মধ্যে একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারতো। যাই হোক, এই ব্যাপারটা আস্তে আস্তে থিতু হলো, এবং ওই মানে ওনার শাশুড়ি মা ওনাকে হয়তো সরাসরি কিছু বলেনি, কিন্তু উনি বুঝতে পারতেন যে এই ঘটনার পর থেকে না ওনার শাশুড়ি মা ওনাকে না একটুখানি কেমন একটা সন্দেহের দৃষ্টিতে দেখতো, যে বৌমা এসে বললো আর এরকম ঘটনা ঘটলো। ইভেন শুধু সন্দেহের দৃষ্টিতে দেখতো তাই নয়, ওই ঘটনার পরে বেলাদির শাশুড়ি মা ওনাকে জিজ্ঞেসও করেছিল যে আচ্ছা তুমি যে সেদিনকে বললে, তুমি কি সেদিনকে কিছু দেখেছিলে, কোথাও ফাটল ধরেছে বড়, বা কি দেখে তুমি কথাটা বলেছিলে? তো তখন বেলাদি বলছে বিশ্বাস করো আমি জানতাম না, আমি শুধু দেখলাম যে শ্যাওলা পড়ে গেছে, মানে লোহা বেরিয়ে গেছে একটু ঢালাই থেকে, সেটা দেখেই আমি বলেছিলাম, আর আমি নিজেও জানি না আমি কেন হঠাৎ করে বললাম। কিন্তু বেলাদি ওই ভিক্ষুক ঠাকুমাটি আর কি, বয়স্ক মহিলাটি কি বলেছিল সে কথা কিন্তু বেলাদি তখনও বাড়িতে কাউকে জানায়নি, ঠিক আছে? যাই হোক, তো এরপরে কিছুদিন কেটে যায়, ঠিকঠাকই কাটে। এরপরে যেটা হলো, একদিন মানে বেলাদি আর বেলাদির যে স্বামী, ওনারা দুজনে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, শীতকাল ছিল, কোথাও একটা ঘুরতে যাওয়া হবে। এবার ঘুরতে যাওয়ার সমস্ত প্ল্যান ট্যান রেডি হয়ে গেছে, ওনারা দুদিনের জন্য যাবে। এবারে কি হলো যে ওনার স্বামীর সাথে কিছু একটা বিষয় নিয়ে একটুখানি মন কষাকষি হয় বেলাদির। তো মন কষাকষি হয়, এবং ঘুরতে যাওয়ার তো ঠিক 2 দিন আগেকার ঘটনা। বেলাদি তখন একটু অভিমান করে রাগ করে ওনার হাজব্যান্ডকে বলেন যে তুমি কথা দিয়েছো তুমি নিয়ে যাবে ঘুরতে, কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়াটা হবে না, তুমি ঠিক নিশ্চয়ই তোমার বেরোনোর আগে কোনো না কোনো কাজ পড়ে যাবে, কোথাও না কোথাও তোমায় যেতে হবে, ঠিক তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না। তো বেলাদির হাজব্যান্ড একটু অবাক হয়ে গেছে যে আবার কি কথা। ওনার হাজব্যান্ড বলছে যে তোমাকে নিয়ে ঘুরতে যাব বলেই তো আমি ছুটি নিয়েছি, আমি সমস্ত কাজ আগে থেকে গুছিয়ে রেখেছি, কেন তোমাকে নিয়ে যাব না, এটা কি কেমন কথা বলছো তুমি? তো বেলাদি একটুখানি অভিমানী হয়ে পড়ে হঠাৎ করেই, কোনো কারণ নেই, কিন্তু তার আগে একটা ছোটোখাটো কিছু একটা বিষয় নিয়ে ওনাদের মধ্যে সামান্য মনোমালিন্য হয়। এবার ঠিক ওনাদের পরের দিন মানে ঘুরতে যাওয়ার ঠিক আগের দিন বেলাদির বাড়িতে হঠাৎ করেই খবর আসে যে ওনাদের একজন খুব নিকট আত্মীয়, যিনি একটা সময় ওনাদের মানে পরিবারের জন্য অনেক করেছেন, অনেক তার অবদান রয়েছে, নিকট আত্মীয়, খুব ভালোবাসার সম্পর্ক, তো তার অবস্থা খুব খারাপ, মানে খুব শারীরিক দিক থেকে তিনি খুব মানে ডিটোরিয়েট করে গেছেন, এবং ওনার অবস্থা খুব খারাপ। তো খবর এসেছে সেটা। এবার বেলাদি তো বুঝতে পেরে গেছে যে এই অবস্থায় যখন খবর এসেছে, তাহলে তো এই সিচুয়েশানে তো আর মানে যাওয়ার কোনো প্রসঙ্গ ওঠে না, কারণ বিয়ের সময় দেখেছে যে সেই আত্মীয় যে আর কি খুব অসুস্থ, তাদের সাথে এদের খুব ভালো হৃদ্যতার সম্পর্ক। তো বেলাদি তখন ওনার হাজব্যান্ডকে একটুখানি মানে মন তো খারাপ হয়েই গেছে যে ঘুরতে যাওয়াটাও হবে না, তো বললে যে দেখলে আমি তোমায় বলেছিলাম না যে ঠিক তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে না, কিছু না কিছু একটা কাজ এসে পড়বে। তো ওনার হাজব্যান্ড বলছে তুমি এসব কী বলছো,
তুমি যখন বলেছো সেটা তুমি তোমার রাগ অভিমান থেকে বলেছো, কিন্তু এই যে ঘটনাটা করবে সেটা কি তুমি জানতে না আমি জানতাম? কেউই আমরা জানতাম না। আর এখন এই অবস্থায় আমাদেরকে তো ওখানে যেতে হবে, আমাকে যেতেই হবে। মানে ওনার বেলাদির শাশুড়ি, ওনার কাকা শ্বশুর, বেলাদির হাজবেন্ড, তারা যাওয়ার তৈয়ারি নিচ্ছে। মানে পরের দিন আর কি খবর পেয়েছে, তো খবর পাওয়ার সাথে সাথে ওনারা বেরোতে পারেনি, তো পরের দিন সকাল সকাল ওনাদের বেরিয়ে যাওয়ার কথা। তো বেলাদির মনটা খুব খারাপ, কিন্তু এই মন খারাপটা শুধুমাত্র কিন্তু বেলাদির ঘুরতে যাওয়া হলো না সেই জন্য কিন্তু নয়, এটা অন্য কারণে বেলাদির কিন্তু মনটা খারাপ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে যে যিনি আর কি ওনাদের অসুস্থ ছিল, ওনাদের যে আত্মীয়, তো সেই আত্মীয়র সাথে এদের হৃদ্যতার একটা কারণ আছে। সেই কারণটা হিসেবে যেটা বেলাদি লিখেছেন যে ছোটোবেলা থেকে উনি এনাদের পরিবারে অনেক কিছু, অনেক ব্যাপারে সাহায্য করেছেন, খুব ভালো আর কি সময় ছিল, খারাপ সময় সময় পাশে থেকেছেন। তো সবাই পরিবারে ওনাকে খুব ভালোবাসে এবং সবার ইচ্ছে যে ওনাকে একবার অন্তত চোখের দেখা শেষবারের মতো। তার যথেষ্ট বয়সও হয়েছে। এবারে বেলাদি হঠাৎ করেই যখন ওনার বর, শ্বশুর মশাই, তারপরে ওনার কাকা শ্বশুর, তারা যখন বেরোতে যাওয়ার ঠিক আগে হঠাৎ করেই বেলাদি না খুব উদ্ভট রকমের একটা কথা বলে বসে সবার সামনে বাড়ির। এবং এই যে কথাটা উনি বলবে সেই কথাটা কিন্তু ওনার মনে মাথায় ভোর থেকে ঘুরছে। মানে সকাল থেকে বেলাদির মনে একটা কথাই কিন্তু বার আসছে। সেটা হলো, মানে যখন ওনারা বেরোবে ঠিক তার মিনিট 20-25 আগে বেলাদি হঠাৎ করেই বলে যে তোমরা যাচ্ছ ঠিকই, কিন্তু তোমরা যে আশা নিয়ে যাচ্ছ সে আশা তোমাদের পূরণ হবে না, তোমরা যাওয়ার আগেই কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এই কথাটা শোনার পরে তো বেলাদি শ্বশুরমশাই, শাশুড়ি, আরও বাড়ির যারা ছিল তারা না মানে খুব অবাক হয়ে যায় যে আবার কি কথা বলছে। এবার নতুন বউ, তাকে সরাসরি কেউ কিছু বলতেও পারছে না, কিন্তু ঘটনা হচ্ছে যে সবাই কিন্তু খুবই মানে রাগ করে। ওনার শাশুড়ি মা বলছে, মানে মানে কাকি শাশুড়ি, সেও বলছে তুমি এসব কী কথা বলছো, একটা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছে আর তুমি এরকম কথা বলে দিলে, এটা তোমার তো ঠিক না। তুমি একটা শিক্ষিত মেয়ে, আর আমরা পরিবারে সবাইকে যথেষ্ট ভালোবাসি, তুমি একটা এরকম কথা কী করে বললে? এবার এটা শুনে না মানে সবাই যখন এরকমভাবে ক্রিটিসাইজ করছে বেলাদিকে, বেলাদিরও খুব খারাপ লেগেছে, বেলাদিও কেঁদে ফেলেছে। বেলাদি তখন বলছে আমি জানি না, আমার হঠাৎ করে কেন জানি না মনে হলো যে মানে উনি হয়তো শেষ নিঃশ্বাস ওনার ত্যাগ করেছেন, উনি হয়তো আর বেঁচে নেই। এমতাবস্থায় মানে যখন আর কি সবাই ক্রিটিসাইজ করছে, সবাই বিভিন্ন কথা বলছে, তখন হঠাৎ করেই মিনিট 10-15 পরে মানে ওনারা জাস্ট বেরোবে আর কি, বাইরের গেট অবধি চলেও গেছে, তখন খবর এলো, ওনাদের বাড়ির ল্যান্ড ফোনে ফোন এলো যে যাকে দেখতে যাওয়ার জন্য ওনারা বাড়ি থেকে বেরোচ্ছিলেন তিনি সত্যি সত্যি এক্সপায়ার করে গেছে। এটা শুনে তো মানে পরিবারের সবাই হতভম্ব। মানে উনি অসুস্থ ছিলেন, বাট ওনার চিকিৎসা চলছিল, মানে একেবারে যে 1-2 দিনের ভিতরেই কিছু হয়ে যাবে এতটাও সিরিয়াস ছিল না, ঠিক আছে? কিন্তু সেই জায়গা থেকে মানে, এবং ওই যে ফোনটা এলো এবং ফোনে যখন বলা হয় যে উনি এক্সপায়ার করে গেছেন, তো সেই যে টাইমটা বলা হয় আর বেলাদি যে সময়টার কথা বলেছিল, এই দুটো কিন্তু একদম সেম। তো সবাই খুব অবাক হয়ে গেছে যে আবার কি, মানে বউ বলল, বাড়ির বউ একটা বলে দিল, সত্যি সত্যি সেটা ফলে গেল, এটা তো খুবই অদ্ভুত রকমের বিষয়। তো বাড়িতে অনেকে ওনার হাজব্যান্ডও ওনাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কি করে বুঝলে, বা তুমি এটা জানলে কি করে যে উনি এরকম এক্সপায়ার করে যেতে পারে? তুমি তো তাকে বেশি দেখোনি, বিয়ের সময় দেখেছো, তুমি কি কিছু বুঝতে পেরেছিলে? তো বেলাদি তো তখন আগে থেকেই কান্নাকাটি করছে। তো বেলাদি বলছে বিশ্বাস করো আমি জানি না, আমি কেন বললাম আমি এটাও জানি না, আমার জাস্ট মনে মাথায় এলো, এটা জাস্ট আমি বলে ফেলেছি। এখন সত্যি বিশ্বাস করো আমি কিন্তু কিছু দেখিও নি, কিচ্ছু না, আমি জানি না আমি কেন বললাম, কিন্তু আমার মুখ থেকে বেরিয়েছে কথাটা। যাই হোক, তো তখন সিচুয়েশানটা অন্যরকম ছিল। তো বাড়ির আরও লোকজন সবাই মিলে, কিন্তু বেলাদি যায়নি, আর বেলাদির যে কাকি শাশুড়ি ছিল আর ওনার এক মেয়ে ননদ আর কি, তো এরা 3 জন বাড়িতে রইল, বাকি সবাই বেরিয়ে গেল। এবং বেলাদির সারাদিন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগলো যে আমি এরকম একটা কথা কী করে বললাম, একটা বয়স্ক মানুষকে দেখতে যাচ্ছে, আমি ভালো কথা বলতে পারতাম যে হ্যাঁ উনি সুস্থ হয়ে যাবেন, ওনাকে গিয়ে দেখবে তো উনি সুস্থ আছে, আমি তো এই কথাটাও বলতে পারতাম। তারপরে বেলাদি ভাবছে আচ্ছা আমার ঘুরতে যাওয়াটা হলো না বলে কি আমার খুব খারাপ লাগছিল? কিন্তু বেলাদি যখন নিজের মনকে নিজে প্রশ্ন করলো তখন উনি বুঝতে পারছে যে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাও নয়। মানে উনি ঘুরতে যাওয়াটা হয়নি বলে যে বেলাদি এরকম একটা
কথা সেই রাগ থেকে বলেছে তাও কিন্তু নয়। যাই হোক, তো ব্যাপারটা ওনারা তারপরে ওখান থেকে এলো, তারপরে শান্তি মিটলো, সব কিছু হয়ে গেল। এবং বেলাদির হাজব্যান্ডও কিন্তু বেলাদিকে ফিরে এসেও জিজ্ঞেস করেছিল যে তুমি কি করে বুঝলে যে উনি মারা যাবেন। কিন্তু বেলাদির কাছে কিন্তু কোনো সদুত্তর ছিল না, কী বা বলবে সে। আচ্ছা, এর কিছুদিন পরে এবারে ব্যাপারটা মিটে যায় এবং কিছুদিন কিন্তু সব কিছু নর্মাল চলছিল। কিন্তু তার কিছুদিন পরে আবার একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কী ছিল এবার আমি বলি। এবার যেটা হলো সেটা হচ্ছে যে ওনাদেরই বাড়িতে বেলাদি শ্বশুর বাড়িতে ওনার এক ননদ, ওনার নিজের ননদ নয়, কিন্তু ওনার যে কাকা শ্বশুর ছিল ওনারই এক মেয়ে, ওনার বড় মেয়ে আর কি। তো সেই মেয়ে একদিন বাড়িতে আসে, তার এক মেয়ে, তো সেই মেয়েকে নিয়ে সে বাড়িতে আসে। বাড়িতে এসছে, ভালো কথা। এবার এই যে ননদ ছিল সেই ননদের সাথে কিন্তু বেলাদির ভালো সম্পর্ক, কোনো খারাপ সম্পর্ক নেই, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই। এবার সে এসেছে এবং সে এসছে 3 দিনের জন্য, কিছু একটা পুজো টুজো ছিল, সে 3 দিনের জন্য এসেছে। এবার ছাদে দুজনে মিলেই গল্প করছে। গল্প করতে করতে সে আর কি, সেই ননদ কিছু একটা বেলাদিকে বলে এবং বেলাদি খুব ক্যাজুয়ালি আর কি, কোনো রকম ইয়ার্কি না বা রাগ না, কিচ্ছু না, করতে করতে হঠাৎ করেই সেই ননদকে বলে যে আর কি, সে বলছিল এরকম যে আবার এই 3 দিন হয়ে গেলে আবার আমাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে, ভালো লাগে বাপের বাড়ি আসতে, সব কথাবার্তা বলছিল। তো তখন বেলাদি খুব ক্যাজুয়ালি বলে যে না না, তোমার মন খারাপ লাগার তো কিছু নেই, আর দেখো তুমি তো এরপর এখানেই থাকবে, তোমাকে বাকি জীবনটা তো এখানেই, এই বাড়িতেই থাকতে হবে, তো তুমি আর বাপের বাড়িকে কেন মিস করবে, কেন তোমার মন খারাপ লাগবে, তোমাকে দেখবে এরপরের জীবনটা তোমাকে এই বাড়িতে এখানেই কাটাতে হবে। এবার এই কথাটা শুনে দেখুন, ওনার ননদ একজন বিবাহিত, তার বড় একটা বাচ্চা আছে। এবার ভাবছে যে আমি আমার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে কেন দিন কাটাতে যাব। এই কথাটা তো খুব একটা ভালো কথা নয়। সে খুব ক্যাজুয়ালি বলছিল যে 3 দিন পরে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, সেই একরকম জীবন, বাপের বাড়িতে বেশ স্বাধীনতা আছে, যে যা ইচ্ছে করতে পারি, কাজকর্মের অত চাপ নেই। এবার হঠাৎ করেই যখন এই কথাটা সেই ননদ শোনে, সে না খুব অবাক হয়েছে এবং সে ভাবে যে আমি একটু বাপের বাড়িতে বেড়াতে এসেছি বলে এই বৌদির এত খারাপ লাগছে। এবং সে না বেলাদিকে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট খুব ভুল বোঝে এবং সে তখন চিৎকার করে বলতে থাকে যে তুমি সব কী উল্টোপাল্টা বলছো, আমি আমার শ্বশুর ঘর বাড়ি ঘর ছেড়ে আমি এখানে পড়ে থাকবো, তুমি কি বলতে চাইছো, এই বলে সে ঝগড়া করতে করতে ছাদ থেকে নেমে যায়। এবার বেলাদি ভাবছে যে আরে আমি এটা কি বলে ফেললাম। বেলাদি বলছে যে না না, আমি তোমাকে সেভাবে কথাটা বলতে চাইনি, তুমি তো বারবারই আসবে। তখন বলছে না, তুমি এখন কথা ঘোরাচ্ছ, তুমি পরিষ্কার আমাকে বলেছো তোমাকে তো এরপর থেকে এখানেই থাকতে হবে, বাকি জীবনটা এই বাড়িতেই কাটাতে হবে, এটার মানেটা কি? তোমার কি মনে হয় যে আমি আমার বরকে নিয়ে এসে ঘর জামাই করে রেখে দেবো? তুমি কেন এই কথাটা বললে? সেও খুব রেগে গেছে। এবার বেলাদিয়া সিচুয়েশনটাকে সামলাতে পারছে না। এবার ঝগড়াটা উপরে হয়েছিল, সে কিছু কথা শুনলো, সেটা আলাদা ব্যাপার হতো, কিন্তু যেহেতু ওনার সেই ননদ কথা ওই ঝগড়া করতে করতে সে নিচে নেমে এসেছে, এবার স্বাভাবিকভাবেই বাড়ির বড়রা জিজ্ঞেস করেছে যে কী হয়েছে। তখন বলছে আমাকে বৌদি এরকম এরকম বলেছে যে আমাকে নাকি এই বাড়িতেই সারা জীবন থাকতে হবে, এই সেই। এবার ওনার শাশুড়ি না পরপর দুটো ঘটনা যখন অদ্ভুত রকমভাবে মিল খেয়ে গেল, তো ওনার শাশুড়ি মা ওনার দিকে না খুব আর কি রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছে বেলাদির দিকে। তো তখন যাই হোক, ওনার সেই ননদকে কোনো রকমে একটু শান্ত করা হলো, বললো যে না না, ও একটু ইয়ার্কি মেরেছে, নতুন বউ, তোমার ননদের সাথে ইয়ার্কি মারবে না তো কি, তুমি ওটা নিয়ে ভেবো না। তো এই বলে হাত ধরে টানতে টানতে ওই ননদকে কোনোভাবে শান্ত করে বেলাদির হাত ধরে টানতে টানতে তাকে ঘরে নিয়ে এসেছে তার শাশুড়ি। এবার ওনার শাশুড়ি তখন হাত চেপে ধরে যখন অন্য ঘরে নিয়ে এসেছে, ওনার শাশুড়ি মা বলছে যে দেখো, তোমাকে আমি কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। তুমি এই ধরনের কথাবার্তা কেন বলো? তুমি মাঝে মধ্যে এরকম ভীষণ অলক্ষণে কথাবার্তা বলো এবং অদ্ভুতভাবে লাস্টের 2 বার তোমার সেই অলক্ষণে কথা ফলেও গেছে। আজকে তুমি তোমার এই ননদকে তুমি এরকম একটা কথা বলে দিলে যে সারা জীবন তোমাকে এখানেই থাকতে হবে, এর মানেটা কি? তুমি কেন বলেছো এরকম কথা? তুমি কি জেনে বুঝে ইচ্ছে করে মানুষকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তুমি এরকম বলো? তো এবার তো বেলাদি বুঝতে পারছে না, সিচুয়েশান ওনার হাত থেকে বেরিয়ে গেছে, উনি ওনার শাশুড়ি মাকে আর বোঝাতে পারছে না। তো বেলাদি হাউ হাউ করে কাঁদছে, ওনারও তখন বয়স কম।
বিলাদি বলছে আমি জানি না। এবার এই ব্যাপারটা নিয়ে মানে ওনার সেই ননদ বাড়িতে যখন সন্ধ্যের পরে ওনার বর বাড়ি আরও পুরুষ মানুষেরা যখন বাড়িতে আসে, এটা নিয়ে একটা বিশাল অশান্তি হলো। মানে সেই ননদ সবাইকে বলে বলে বেড়াচ্ছে আমাকে এরকম বলেছে, কেন বলেছে কেন বলেছে। তো তখন যখন সবাই মিলে বেলাদিকে বলছে যে তুমি কেন বললে, ওনার হাজব্যান্ডও জিজ্ঞেস করছে যে তুমি কেন বলেছো, বলো তোমার মনে কিছু তো এসেছে, তুমি যেটা এসেছে তুমি সেটাই বলো। এবার যখন সবাই মিলে বেলাদিকে চার্জ করছে, বারবার ওনাকে মানে জিজ্ঞেস করছে যে কেন তুমি এরকম কথা বলো মাঝে মধ্যে, তখন বেলাদি ভাবলো যে না, এবারে আর আমি যদি সত্যি কথাটা না বলি তাহলে আমি এবারে কেউ আমাকে আর বিশ্বাস করবে না। তো তখন বেলাদি বলছে আমি তোমাদেরকে একটা কথা বলছি, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু আমি সত্যি কথাটাই বলছি। তখন বেলাদি সেই যে বোনের বিয়ের 6-7 দিন 8 দিন পরে যে এক ভিখারিনী এক বয়স্ক মহিলা এসেছিলেন, তিনি ওনাকে মানে যে আশীর্বাদটা করে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিন্তু মানে বেলাদি সবার শ্বশুরবাড়ির সব লোকের সামনে কথাটা বলে দেয় যে আমাকে এরকম এরকম বলেছিল, আমি জানি না উনি আমাকে দেখে কেন এই কথা বলেছিলেন, কি বৃত্তান্ত। আর আমার কিন্তু সত্যি বলতে বিয়ের আগে আমার এরকম কোনো স্বভাব ছিল না যে আমি হঠাৎ হঠাৎ করে এরকম এরকম সিচুয়েশানে এরকম কথা বলবো এবং সেই কথা ফলেও যাবে। এরকম কোনো ঘটনা কিন্তু আমার জীবনের আগে কোনো দিনই ঘটেনি। ওই ঠাকুমা তিনি আমাকে আশীর্বাদ করার পর থেকেই কিন্তু আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। এবার এই কথাগুলো যখন সবাই বাড়ির লোক শোনে, তারা প্রত্যেকে কিন্তু একেবারে হাঁ হয়ে যায়, মানে যাকে বলা যায় মানে পায়ের তলা থেকে মাটি সরে যায় তাদের। ভাবুন একবার সিচুয়েশনটা, কি মারাত্মক একটা সিচুয়েশনের মধ্যে পড়লেন। তো এই ব্যাপারটা যখন আর কি বলে, তো তখন মানে সবাই আর কি ভাবছে যে মানে ভেবেছে বউ মিথ্যে কথা বলছে। মানে ওনার বর এবং মানে বর কিছুটা বিশ্বাস করে যে ঠিক আছে হয়তো আমার বউ সত্যি কথা বলছে, কিন্তু বাকি পরিবারের কোনো লোকের কিন্তু সেরকম একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এবং যাকে বলে মানে পুরো শ্বশুর বাড়িতেই উনি একটুখানি ব্রাত্য হয়ে গেলেন। মানে বিলাদির সাথে কেউ অত ভালোভাবে কথা বলতো না, কীরকম একটা ভাব, বিলাদিকে কোনো কাজকর্মেও ডাকতো না, এরকম করে মোটামুটি 1 মাস 1.5 মাস কেটে যায়। এবার এদিকে বেলাদিও মনে মনে ভাবলেন যে এরপরে আমি যাই দেখি, যাই আমার মনে হোক না কেন, আমি কারোর সাথে কোনো কথা শেয়ার করব না, কাউকে আমি কিছু বলবো না, যা হচ্ছে হোক। আমি যদি কিছু বুঝতেও পারি সেটা আমি আমার নিজের মধ্যে রাখবো, আমি কখনো কিছু বলবো না। কিন্তু যেটা হবার সেটাই হয়। ওই যে ননদ ছিল সেই ননদের মানে ওই ঘটনার 2 মাস পরেকার কথা বলছি, এবং এই 2 মাস বেলাদি কিন্তু খুব কষ্ট করে নিজের শ্বশুরবাড়িতে থাকতো, কারণ ওনাকে কেউ পছন্দ করতো না, ওনার বর ছাড়া ওনার সাথে কেউ সেভাবে কথাও বলতো না। ওনার শাশুড়ি মা, শ্বশুরমশাই, ওনার কাকি শাশুড়ি, আরও ননদ, দেওর, আরও যারা যারা ছিল, সবাই ভাবতো যে বউয়ের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। একমাত্র ওনার হাজবেন্ড একটু হলেও কিন্তু ওনাকে বুঝতো। এবারে 2 মাস পরে হঠাৎ করেই একদিন ফোন আসে আর কি, এবং ফোনে কাঁদতে কাঁদতে আর কি তার সেই যে ননদ ছিল, সেই ননদ বলছে যে আমাকে কেউ এসে তোমরা নিয়ে যাও, আমার বর আর একটা বিয়ে করেছে এবং সে কোনোভাবেই বলে দিচ্ছে আমার সাথে সংসার করবে না, তার জন্য আইনি যা যা করতে হয় ও সেগুলো করে দিতে রাজি আছে, ডিভোর্স, কিন্তু আমার পক্ষেও এরকমভাবে নিজের এত বড় সন্তানকে নিয়ে আমি এভাবে এক বাড়িতে থাকতে পারছি না। তো সেই নিয়ে বিস্তর ঝামেলা হলো, এবং ঝামেলা হওয়ার পরেও দেখা গেল যে সত্যিকারেরই ওনার সেই ননদের পক্ষে ওই বাড়িতে আর থাকা সম্ভব না, কারণ অলরেডি তার বর একটা বিয়ে করেছে। তো অনেক রকমভাবে চেষ্টা চরিত্র করা হলো যে যাতে সেই সংসারটাকে জোড়া লাগানো যায়, কিন্তু কিছুই হলো না। আলটিমেটলি কিন্তু ওনার সেই যেই ননদকে বেলাদি বলেছিল যে তোমাকে তো এরপর এই বাড়িতেই থাকতে হবে, বাকি জীবনটা এই বাড়িতেই কাটাতে হবে, এই কথাটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবুন। এটা যখন ঘটলো তখন কিন্তু পুরো বাড়ির যারা ছিল, শ্বশুর বাড়ির যারা বেলাদির, তাদের কিন্তু চিন্তাভাবনার মোড়টা পুরোটা ঘুরে গেল, এবং তারা তখন বেলাদির কাছে এসে বলছে যে তুমি এই কথাটা 2 মাস আগে কী করে বুঝলে। মানে ওনার বর যার একটা বিয়ে করতে পারে বা এমন কোনো সিচুয়েশান হতে পারে, সেটা মানে যার হাজবেন্ড সেই ননদও বুঝতে পারেনি। সেই ননদ এসে বলছে তুমি কী করে বুঝেছিলে বলো তো। এবার বেলাদি যত বলছে যে আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট আমার মনে হয়েছিল তাই আমি বলেছি, এটার সাথে আমার
আর কোনো সম্পর্ক নেই। কিন্তু মানতে নারাজ, বলছে না বৌদি নিশ্চয়ই তুমি কিছু, বাড়ির লোকও জিজ্ঞেস করছেন। এবার মানে বেলাদির একটা এমন অবস্থা হলো, বেলাদির না খুব দুঃখ হলো, মনে মনে খুব দুঃখ হলো যে আমি একটা এরকম আশীর্বাদ পেলে, তো আশীর্বাদ নয়, এটা তো আমার জীবনে অভিশাপ হিসেবে মানে হচ্ছে। আমি মানে ওনারও খারাপ লাগছে বেলাদির, যে ওনার ননদের সংসারটা ভেঙে গেল, এবং সেটা ভেঙে গেল সেটা তাও একরকম, সেটা অবশ্যই দুঃখের, কিন্তু সেটা আবার 2 মাস আগে বেলাদির মুখ থেকেই সেই কথাটা বেরিয়েছিল। এটা খুবই মানে খারাপ বিষয়। এবং বেলাদি না গানে কাঁদতে কাঁদতে বলছে যে তোমরা আমাকে কিছু একটা করো, আমি এরকম কথা কাউকে বলতে চাই না, এবং আজকে যে আমার ননদের যে সংসারটা ভেঙে গেল, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এবং আরও কষ্ট হচ্ছে যে এই জিনিসটা আমি 2 মাস আগে বলেছিলাম। তো সেই সময় ওনার হাজব্যান্ড ছাড়া বাকিরা সেভাবে ওনার কথা বিশ্বাস করেনি। তো তখন সবাই আর কি বিশ্বাস করলো এবং ভাবলো যে না, এবার বউকে মানে কিছু একটা করতে হবে, নাহলে এইভাবে তো চলা সম্ভব নয়। বউ মানে হঠাৎ করে কিছু কিছু বলবে, সেইটা ফলে যাবে, এটা তো হতে পারে না। তো তখন মেনলি মানে এই বেলারির হাজব্যান্ড বলল যে না, ওকে তাহলে কোথাও একটা দেখাতে হবে। ওকে যে জিনিসটা আশীর্বাদ করে দিয়ে গেছে, এরকম আশীর্বাদের দরকার নেই, এটা আশীর্বাদ নয়, এটা অভিশাপ। এবার সেই যে ভিখারিনী ছিল তাকে মনে হলো যে না, প্রথম তাকে খুঁজতে হবে, তাকে দিয়ে আবার এই অভিশাপটা, মানে অভিশাপ না আশীর্বাদ যেটাই বলি না কেন, সেটাকে আবার রিভার্স করাতে হবে। তো তাকে খোঁজখবর চালু হলো, কোথাও তার খোঁজ পাওয়া গেল না। মানে ওই অঞ্চল তো ছেড়ে, আশেপাশের অঞ্চলে অনেক লোক চেনা পরিচিত, অনেককে জিজ্ঞেস করা হলো, ওখানকার যারা আরও ভিখারি ছিল তাদেরকেও জিজ্ঞেস করা হলো যে এরকম কোনো মহিলা আছে কিনা। তারা বললো না, আমরা কাউকে চিনি না। এরকম ব্যাপারটা খুব অদ্ভুত। এবার এদিকে এর মধ্যেও 2-3টে ছোটোখাটো বিষয় কিন্তু মানে বেলাদি বহুবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু বেলাদি মানে এরকম ঘটনা ঘটেছে যে পাশের বাড়ির লোক তাকে বলেছে যে আপনার ঘরের যে স্টোভটা রয়েছে সেই স্টোভটাকে না সাবধানে রাখবেন। ঠিক তার 2 দিন পরে ওই স্টোভ থেকে ঘরে ছোটোখাটো একটা আগুন লেগে গেছিল। সে এসে 2টো কথা শুনিয়ে গেছে। মানে এমন একটা তখন সিচুয়েশন হয়ে গেছে যে বেলাদি কথা বলতে ভয় পেত, বাড়ি থেকে বেরোতো না, কারণ পাড়ার লোক দেখে 2-একটা কথা শুনিয়ে দিত। ওনার জীবনটা একেবারে সেই সময় দুর্বিষহ হয়ে যাওয়া বলতে যেটা বোঝায় সেটাই হয়েছে। অথচ এদিকে সেই ভিক্ষুক ভদ্রমহিলার খোঁজ করা হচ্ছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি করবে এবার? কিছু তো করতে হবে। তখন ভাবা হলো যে না, নিশ্চয়ই এমন কাউকে মানে বাড়িতে ডাকতে হবে বা বেলাদিকে তার কাছে নিয়ে যেতে হবে যিনি এই জিনিসের প্রতিকার করতে পারবে। এবার 1-2জন তান্ত্রিক, 1-2জন মানে এরকম যারা এই ধরনের কাজকর্ম করেন তাদের খোঁজ করা হলো, এবং তারা অনেকে শুনে বলল যে না, এই জিনিস আমরা করতে পারবো না, এটা যদি একটা মানুষের মধ্যে যদি ক্ষমতা থাকে সেটাকে আমরা কি করে ক্ষমতাটাকে বার করে নেব, যে একমাত্র এই জিনিসটা ক্ষমতাটা ওকে দিয়েছে তার পক্ষেই একমাত্র সম্ভব এই জিনিসটাকে রিভার্স করা। তো এরকম করতে করতে মানে চারিদিকে খোঁজ খবর করা হচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না। তো বেলাদির যিনি মা ছিলেন তিনি ব্যাপারটা জেনেছিলেন। তো তিনি তখন ওনার নিজস্ব কন্ট্যাক্টস থেকে একজন ঠাকুরমশাইয়ের সন্ধান পান, এবং সেই ঠাকুরমশাই হচ্ছেন আবার সবাই পাগলা ঠাকুর বলতো তাকে। মানে সে না নিজের মতো পুজো আর্চা করতো, রাতের বেলা ঘর থেকে বেরিয়ে যেত, তার নিজের সংসার ওরকম বিয়ে থা কিছুই করেনি, সে মানে ঠাকুরের নাম মায়ের নামে একদম পাগল ছিল। তো তাকে বলেছে যে আপনি কিছু করুন, আপনি তো এত মায়ের পুজো করেন, মায়ের এত ভক্ত, আপনি আমার মেয়েকে এই জিনিসটা থেকে উদ্ধার করুন। তো সেই পাগলা ঠাকুর বললেন যে পাগলা ঠাকুর আর কি বলেন যে তোমার মেয়েকে আমার কাছে নিয়ে আসো একদিন। তো ওনার মা গেছে। এবার এই পাগলা ঠাকুরের কথা শুনে তো বেলাদি শ্বশুরবাড়ির লোক বলছে যে এত কোনো লোক করতে পারছে না, ফিরিয়ে দিচ্ছে, ইনি কী করে পারবে? তখন বলছে একবার দেখি না। তো পাগলা ঠাকুরের কাছে গেছে। তো পাগলা ঠাকুর তখন মানে উনি গেছেন, ওনার হাজব্যান্ড গেছেন, ওনার শ্বশুর শাশুড়ি গেছিল। তো বেলাদিকে দেখে বলছে যে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর তখন বেলাদি শ্বশুরমশাইকে বলছে যে আপনার যিনি জ্যাঠামশাই ছিলেন তিনি কি করতো আপনি জানেন? বেলাদি শ্বশুরমশাই বলছে যে জ্যাঠামশাইকে তো আমি খুব কম দেখেছি, আর জ্যাঠামশাইয়ের সাথে মানে আমাদের পরিবারের অতটা হৃদ্যতা ছিল না। তখন বলছে কী করে করতো, মানে ঠিক বুঝলাম না, একটা ঝামেলা ছোটোবেলায় হয়েছিল শুনেছিলাম, মানে ওনারও আবছা আবছা মনে আছে, মানে সে ওনার কোনো পুরোপুরি ক্লিয়ার নেই। ওই পাগলা ঠাকুর তখন বলছে, ওনার তখন অনেক বয়স, তো পাগলা ঠাকুর তখন বলছে যে আপনার যে জ্যাঠামশাই ছিল সে জ্যোতিষ চর্চা করতো,
বলছে হ্যাঁ ঠিক বলেছেন, জ্যোতিষচর্চা করতো। বলছে কিন্তু সে ভুলভাল জ্যোতিষচর্চা করতো। এবার তার কাছে হয়তো কেউ হাত দেখাতে আসতো, সে হঠাৎ করে কাউকে বলে দিতেই তোমার একটা এরকম দুর্ঘটনা হবে, কাউকে বলে দিলেই তোমার হাতে প্রচুর টাকা আসবে অমুক সময়, কাউকে হয়তো বললো তোমার জীবনে এইটা ঘটবে। কিন্তু যেহেতু সে ঠিকঠাক মতো জ্যোতিষচর্চাটা করতে পারতো না, এবং সে মানুষকে খুব কনফিডেন্টলি বলে দিত অনেক কথা, এবং যার মধ্যে হয়তো 80%ই ভুল হতো, তো মানুষ ওনার কাছে যাওয়া আস্তে আস্তে বন্ধ করে দিল। এবং এই যে মানুষকে উল্টোপাল্টা কথা বলে বেড়াতো, ভুলভাল জ্যোতিষ গণনা করতো, এবার এই ভুল কাজ যারা মানে করে তাদেরও কিন্তু একটা প্রভাব পড়ে। এবং অনেকে ওনাকে বলেছিল যে আমাদের সাথে তুমি এরকম করো, তুমি ঠিকমতো জ্যোতিষচর্চা করতে পারো না, তো তুমি করো কেন? এবং তারপরে নাকি কেউ একজন ওনাকে বলেছিল যে তুমি যে জিনিসটা করে আমাদের পরিবারে অশান্তি দিলে, একদিন তোমার পরিবারেও কিন্তু এই একই জিনিস হবে, একই জিনিস হবে, এবং তোমার পরিবারের মানুষও কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে, এমন কথাবার্তা তোমার পরিবারের কেউ বলবে। এবং খুব অদ্ভুতভাবে ওই যে ভিখারিনী ছিলেন তিনি ওদের বাড়িতে, মানে উনি আদৌ মানুষ ছিলেন কি মানুষ ছিলেন না সেটাও নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে, কারণ অত তাড়াতাড়ি ওই রকম একজন বয়স্ক মানুষের পুরো রাস্তাটা হেঁটে চলে যাওয়াটা সম্ভব নয়। তার মধ্যে কেন যে ওনাকে ওরকম একটা বেলাদিকে আশীর্বাদ করেছিল সেটা কিন্তু কোনো কারণ বোঝা গেল না। তো এরপরে ওনার জ্যাঠা আরও এরকম জ্যোতিষচর্চা করতে থাকে, এবং আস্তে 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 ওনার মানে এতটাই দুর্নাম ছড়িয়ে পড়ে চারিদিকে যে উনি এটা বন্ধ করতে বাধ্য হন, এবং তারপরে উনি বাড়ি থেকে চলে যান। এবার এইরকম ওনার জ্যাঠার স্বভাব ছিল বলে বেলাদি শ্বশুরমশাই বা ওনার ফ্যামিলি অতটা ওনার জ্যাঠামশাইয়ের সাথে অত খুব একটা সম্পর্ক ছিল না। যাই হোক, তো সেই জিনিসের অনেক বহু বছর কেটে যায়, তার মধ্যে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। এবার তখনই পাগলা ঠাকুর বলছে যে যিনি এই আশীর্বাদটা তোমাকে করেছিল, মানে বেলাদিকে বলছে যে তুমি কি তাকে চেনো? তখন বলছে না আমি তাকে চিনি না। তখন বলছে যে তাকে কি খুঁজে পাওয়া সম্ভব? তো ওনারা বলছেন যে না আমরা সে কাজ আগেই মানে চেষ্টা করেছি করার, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তো তখন উনি বললেন যে তুমি মায়ের কাছে বলো, মায়ের কাছে দু হাত পেতে বলো, এবং তোমরা পুরো পরিবার, মানে বেলাদি নয়, বেলাদির শ্বশুরবাড়ির লোকেদেরকে বললো যে আপনাদের সেই পূর্বপুরুষ যে অন্যায় করেছিল তার জন্য আপনারা মায়ের কাছে দু হাতে ক্ষমা চান, এবং আপনারা প্রার্থনা করুন যাতে আপনার বাড়ির এই ছেলের বউয়ের মাথার উপর থেকে এই জিনিসটা চলে যায়, ও যেন এরকম আর কিছু না দেখে। আর বেলাদিকে বললো যে তুমিও প্রার্থনা করো। তো সেই পাগলা ঠাকুরের ওখানে বাড়ির সামনেই মন্দির ছিল, তো সেখানে সবাই এরকম প্রার্থনা করে বলে, এবং তারপরে ওই পাগলা ঠাকুর ওই বেলাদিকে একটা প্রসাদ দেয়, বলে যে এই প্রসাদটা মানে 3 দিন ভোরবেলা সকালবেলা খেতে খালি পেটে। বেলাদি সেটাই করে, এবং ওই পাগলা ঠাকুর তখন বলেছিল যে এই জিনিসগুলো আর কি ওই একই কথা বলে যে এই জিনিসগুলো যে দেয় তারই একমাত্র নিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু সবার উপরে ভগবান, সবার উপরে মা, মায়ের শক্তি। উনি বলেন যে মা যদি চায় যে তোর মাথার উপর থেকে জিনিসটা সরিয়ে দেবে, তাহলে কিন্তু সত্যি সত্যি সরিয়ে দেবে। এবং এই পুরো বিষয়টার মধ্যে মানে বেলাদি নিজেও এতটা ডিপ্রেসড হয়ে গেছিলেন, পুরো বিয়ের পর থেকে প্রায় 1 বছর উনি এই মানে 1 থেকে 1.5 বছরটা উনি এই সমস্যাটায় ভুগেছিলেন, এবং এর মধ্যে বেলাদির ওজন মানে মারাত্মক রকমভাবে কমে যায়, খুব রোগা হয়ে গেছিল, চোখের নিচে কালি পড়ে গেছিলো, ঠিকমতো ঘুম হতো না, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর কি। তো ওই পাগলা ঠাকুর বলে যে মা তুই যদি মাকে মন থেকে ডাকতে পারিস, তোর এই পরিবার যদি মন থেকে ক্ষমা চায়, মা দেখবি ঠিক তোকে কৃপা করবে এবং তোর মাথার উপর থেকে এটা সরিয়ে নেবে, এরকম কোনো ঘটনা তুই বলতে পারবি না। তো বেলাদি তো মানে কাঁদতে কাঁদতে মায়ের কাছে মনের আর্জি জানায়, প্রার্থনা জানায়, ওনার শ্বশুরবাড়ির লোকও ক্ষমা প্রার্থনা করে যে ভুলগুলো হয়েছিল ওনার পূর্বপুরুষের দ্বারা। এবং এরপরে আস্তে আস্তে কিন্তু মানে বেলাদির জীবনে একটা পরিবর্তন বেলাদি লক্ষ্য করে, যে প্রথম আর কি বেলাদির খুব ড্রাউজি লাগতো, একটু ঘুম ঘুম পেত, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু বেলাদির এই যে কিছু একটা হলে বলে দেওয়া বা এরকম মানে অলক্ষণে কথা বলে দেওয়া ফট করে, এই জিনিসগুলো কিন্তু বেলাদির মধ্য থেকে আস্তে আস্তে পুরো চলে যায়। বেলাদি একদম সুস্থ হয়ে যায়, এরকম মানে যেহেতু প্রচণ্ড রোগা হয়ে গেছিলো, চোখের নিচে কালি পড়ে গেছিলো, এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে বেলাদি চলে যায়, এবং 4-5 মাসের মধ্যে বেলাদি কিন্তু একদম আগের মতো হয়ে যায়, সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরকম কথা বলার প্রবণতা বা এরকম চিন্তাভাবনা, নেগেটিভ থট, এগুলো সব কিছু কিন্তু বেলাদির জীবন থেকে চলে যায়।
কিন্তু আজ অবধি এটা বোঝা যায়নি যে ওই বয়স্কা মহিলা কে ছিলেন এবং তিনি হঠাৎ করে কেন এসে এরকম একটা আশীর্বাদ বা অভিশাপ যেটাই আমি বলি না কেন, সেটা কেন বেলাদিকেই দিয়েছিলেন, এইটার কারণটা কিন্তু জানা যায়নি। ঠিক আছে, তো অনেক পরে বেলাদিও খোঁজ খবর করার চেষ্টা করে, কিন্তু উনি কিন্তু সেই মহিলার খোঁজ কোনোভাবেই পাননি। কিন্তু এটা মনে করেন যে অনেক সময় হয় যে আমাদের পূর্বপুরুষ বা কেউ এমন কিছু কর্ম করে যান, মানে বিশেষত খারাপ, তার প্রভাবটা কিন্তু পরবর্তী জেনারেশনকে অনেক সময় ভুগতে হয়। এটা হয়তো তার সেরকমই একটা কোনো উদাহরণ বা এরকমই একটা কোনো ঘটনা ছিল। কিন্তু ওই মহিলা কে ছিলেন, তার সাথে এই ঘটনার কি আদৌ কোনো সম্পর্ক ছিল কি ছিল না, সেই কিনারাটা কিন্তু আজ অবধি হয়নি। তো বিলাদি ঘটনাটা শেয়ার করেছেন এবং উনি নিজেও জিজ্ঞেস করেছেন যে আমাদের যদি কোনো মতামত থাকে বা দর্শকদের যদি কোনো মতামত থাকে সেটাও যেন তারা কমেন্টে জানায়। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কিছু মনে হয়ে থাকে বা কোনো কনক্লুশন আপনারা দিতে চান তো সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আজকে এটুকুই ঘটনাটা ছিল। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এরকম ঘটনা একটু সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।